বিএনপি সরকারের জন্য একটি অশনির সংকেত। সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, বিশেষ করে বিএনপি গুপ্ত বুদ্ধিজীবী যারা এরকম গুপ্তগিরি করে, এরকম প্রতারণামূলক রাজনীতি করে, আসলে সরকারে টেকা যায় না। বিএনপি বেশি দিন টিকতে পারবে না সরকারে। একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সামনে এসেছে। আমরা সুজনের যিনি পরিচালক ডক্টর বদিউজ্জামান, তার একটা বক্তব্য শুনছিলাম। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের যে সমস্ত অনিয়মগুলো হয়েছে এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। জামাতকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, জামাতের নিবন্ধন বাতিল করতে হবে, তার যে দাবি দেওয়া, মনে হচ্ছে যে নিচতলা ভাড়া দেওয়া সবাই এখন ঐক্যবদ্ধ হবে। জামাতের আমিরের বিরুদ্ধে কথা বললে অন্তত মিডিয়া কাভারেজ হবে, অন্তত ফেমাস হলে আবার তাদের নিচতলা ভাড়ার দাম বাড়ে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর পরিবার, এই পর্বগুলো শেষ হবার পর বিরোধী দল যখন আসলো, যখন পুষ্পস্তবক নিয়ে এগোচ্ছিল, আমি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছিলাম যে এইরকম ঘটনা বাংলাদেশের জীবনে কখনো জামাত ইসলাম দলগতভাবে করেনি। আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সামনে এসেছে। আমরা সুজনের যিনি পরিচালক ডক্টর বদিউজ্জামান, তার একটা বক্তব্য শুনছিলাম। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের যে সমস্ত অনিয়মগুলো হয়েছে এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার আগে তো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ৭০টা আসনকে তারা একটা স্যাম্পল হিসেবে ধরে নিয়ে সেখানে ২১% জাল ভোট পড়েছে, ৪৬.৫% কেন্দ্রে ভোটারদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটেছে। এই বড় অনিয়ম দেখানোর পরে সুজনের পরিচালক বদিউজ্জামান তিনি বলছেন যে বিরোধী দলের পক্ষ থেকে যখন একাধিক জায়গায় নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি, ফল উল্টে দেয়া, এমনকি নির্বাচন শেষ হবার পরে সন্ধ্যা ৭টা, ৭:৩০ পর্যন্ত যখন আমরা দেখছি যে একের পর এক বিভিন্ন জায়গায় জামাত সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন, তারপরে হঠাৎ করে মিডিয়ায় একটা স্থবিরতা, এরপরেই ফলাফল উল্টে যাওয়া শুরু হলো। সেখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন এভাবে। ঢাকা ১৬ আসনের যিনি জামাতের প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল বাতেন আর্মি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তার যে নির্বাচনী বিষয়গুলো ছিল, যে ফলাফলগুলো, ওভারঅল একটা কেন্দ্র বাদে সমস্ত কেন্দ্রগুলোতে তিনি ১,০০০, ১৫০০, ২,০০০ ভোটে এগিয়ে থাকছেন, এরকম খবর আমরা পাচ্ছি। হঠাৎ করে মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে দেখলাম যে সেখানে ওইটাকে উল্টিয়ে দিয়ে আমিনুলকে এগিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ আমিনুল এগিয়ে আছে। এরকম অসংখ্য অনিয়ম, অভিযোগ এবং তার সত্যতা পাওয়া গেছে। তো এরপরে এই অন্তত ৩০টি আসনে নির্বাচনের ফলাফল পুনঃগণনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে ইসিকে চিঠি দেওয়া হয়েছিল। ইসি কি করলেন? রাতের অন্ধকারে তড়িঘড়ি করে বিরোধী দলের ওই অভিযোগকে আমলে না নিয়ে তারা গ্যাজেট প্রকাশ করে দিলেন। এটি দেখুন, আপনারা বদিউজ্জামানের মুখেই শুনুন। নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। তো গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো, নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা এখতিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত হইতে হবে, নির্বাচন কমিশনের আর কিছু করার নেই। এবং আমরা এক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে তারা নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা এটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য। এখন তারা যেটা করে, যেটা রিটার্নিং অফিসাররা যেই ফলাফল দেয় এটাই তারা গ্যাজেট হিসেবে প্রকাশ করে দেয়। তারা যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারা তাদের সেই দায়িত্বটা পালন করে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এরকম হলো? ইসি এরকম সিদ্ধান্ত কেন নিলেন? আসলে এই মিডিয়া, ইসি
এদের প্রত্যেকেরই এ ধরনের একটা বোঝাপড়া ছিল, আগে থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং এদের ভিতরে ছিল যে জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, নিজেরা নিজেরা এই করতে হবে। অর্থাৎ এই অর্থে আমরা বলতে পারি যে পূর্ববর্তী ইসি হাবিবুল আওয়াল এবং তার আগে যাদের পরিণতি যেটা হয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বর্তমান ইসি তার চেয়ে খুব বেশি ভালো কাজ করেছেন। এটি চিন্তা করার মতো কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয় না। যাই হোক, সেই নির্বাচনের পরে, এরকম একটা ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে, অভিযোগে ভরা একটা নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলেন। আমরা বিএনপিকে এই জায়গায় একটু বলতেই হয় যে এই ধরনের নির্বাচন কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আপনারা চাইলেই মানুষের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন। এইটার কারণে যেটা হলো, হয়তো ক্ষমতা পেলেন, 5 বছর ক্ষমতার স্বাদ উপভোগ করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই 2026 সালের নির্বাচন 2008 সালের নির্বাচনের সাথে তুলনীয় হবে। শেখ হাসিনার রাতের ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার আমিডামি ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোটের সাথে তুলনীয় হবে। তাহলে ওই জায়গাটা থেকে কিন্তু বেরোতে পারলেন না আপনারা, বাংলার জনগণও ওই জায়গা থেকে মুক্তি পেল না। তো যাই হোক, যেভাবেই হোক, বিএনপি সরকার গঠন করেছে, জামাত ইসলামের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেয়া হয়েছে। বিরোধী দল হিসেবে জামাত যেটা করতে পারত, হয়তো বিএনপিকে তারা নাজেহাল করতে পারত, বিভিন্নভাবে তাদেরকে আন্দোলন সংগ্রাম করে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তারা আরো কিছু করতে পারত। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে একটি ইতিবাচক অ্যাপ্রোচ করা হয়েছে যে না, আপনারা দেশ চালান, আমরা আপনাদের কাজের সমালোচনা করব। আর তারা অত্যন্ত চমৎকার একটা পদক্ষেপ নিয়েছে, যেটা তারা বিএনপির যে মন্ত্রী গঠিত হয়েছে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের সদস্যদের পিছনে তারা একটা ছায়া মন্ত্রী পরিষদ তাদের পিছনে আতশ কাঁচের মতো লাগিয়ে রাখবে। অর্থাৎ এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়েছে। মাঠের রাজনীতি থেকে, রাজপথের লড়াই সংগ্রাম থেকে রাজনীতি কিন্তু এখন বুদ্ধিমত্তার দিকে চলে যাচ্ছে। এটি একটা ভালো দিক। মাঠের জ্বালাও পোড়াও এইগুলো বাংলার মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। এখন বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, তাদেরকে কিভাবে অসার প্রমাণিত করা যায়, তাদেরকে কিভাবে অর্বাচীন প্রমাণ করা যায়, এই কৌশলে আগাচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলাম যখন এই কৌশলে আগাচ্ছে, তখন বিএনপির ভিতর থেকে একটা মহল, যারা খোদ আওয়ামী লীগ থেকে উঠে এসেছে, তারা মূলত বিএনপি নয়, তারা এখনো আওয়ামী লীগ। বিএনপির ছদ্মাবরণে থেকে তারা মূলত গুপ্ত বিএনপি। এরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, তাদের তালাবদ্ধ অফিসগুলোকে তারা অবমুক্ত করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে আবার পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। অবশ্য এটা এমনি নয়, এটা শুধু যে এটা তারা করেছে তা নয়, এখানেও বিরাট একটা ডিলিংসের ব্যাপার সেবার আছে। একটা ডিলিংসের মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। আর বিএনপি যখন আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে, তাদেরকে পুনর্বাসন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, ঠিক সেই সময় দেখেন শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিচ্ছেন এবং তিনি তারেক রহমানকে কি। বিএনপি সরকারের জন্য একটি অশনি সংকেত। সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, বিশেষ করে বিএনপি গুপ্ত বুদ্ধিজীবী যারা এরকম গুপ্তগিরি করে, এরকম প্রতারণামূলক রাজনীতি করে, আসলে সরকারে টেকা যায় না। বিএনপি বেশি দিন টিকতে পারবে না সরকারে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, মাহমুদুর রহমানের বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপিপন্থী ইউটিউবাররা, মানে বুদ্ধিজীবীরা, এখন বুদ্ধিজীবীরা তো ইউটিউবার হয়, কারণ আপনার বুদ্ধিজীবীতা পত্রিকার কলামে ওগুলোকে পড়ে না। যেমন আপনি পত্রিকায় একটা কলাম লিখলে ওটা 10,000 লোকও পড়ে না, একদম প্রথম সারির পত্রিকা লিখলে। আর আপনি যদি ওইটা ইউটিউবের ভিডিওতে প্রেজেন্ট করতে পারেন, মিলিয়ন পিপল তাদের কাছে যায় এবং খুব সহজে তারা বুঝতে পারে বা আপনাকে রিয়াক্ট করে বা আপনার কলামের বা আপনার বক্তব্যের প্রভাব পড়ে। এজন্য এখন বিএনপি পন্থী বড় বুদ্ধিজীবী যারা, তারা সবাই ইউটিউবার। এটা সোশ্যাল বর্তমান তথ্য প্রযুক্তির রিয়ালিটি, যে আপনি আপনার বুদ্ধিজীবীতে ইউটিউবে কিংবা ফেসবুকে প্রচার করবেন। এমনকি যেসব পত্রিকার কলাম এখনো আমরা পড়ি, ওটাও ফেসবুক থেকেই পড়ি। তো দর্শক, নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপিপন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি তামাশা করছেন। এখন এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে হাসি তামাশা করা এবং বিএনপির সাংগঠনিক অবস্থানও, বিএনপি সরকার অবস্থানও সেই হাসি তামাশা। দলিল
বিএনপি জুলাই সনদ অনুযায়ী বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, যেটা অপরিহার্য। এই যে হাসি তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য, এটি বিএনপি সরকারের জন্য অশনির সংকেত, এবং এই জন্য বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। আই এম সরি দ্যাট এই শব্দ ব্যবহার করতে হচ্ছে, বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। তবে বিএনপির হাত পা বাঁধা। যেমন দেখেন, বিএনপিকে ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র ভারতের একটা নেক্সাস। এখন একদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয় ডক্টর খলিলকে, আর একদিকে ভারত বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না, ওটাও মানতে হয়। আর একদিকে জনগণের কাছে কথা দিয়েছিল যে না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, গণভোটে হা দিন। তারেক রহমান নিজে বলেছিল গণভোটে হা, এবং ভিডিওগুলো সব মজুদ আছে আমাদের কাছে। স্পষ্টভাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, হ্যাঁ, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে গণভোটের যে রায় হবে সেটা আমরা মেনে নিব, গণভোটের রায় শিরোধার্য। এখন বলছেন যে এই শপথ নেয় সংবিধানে নেই। দেখেন, এই সরকারটা যদি জামাত সরকার হতো, এবং বিএনপি যা করেছে, বিএনপি এই 3 দিনে কথা, বিএনপি সরকার শপথ নেওয়ার 3য় দিনে আমি আলোচনা করছি, এই 3 দিনে যা করেছে, এটা যদি জামাত সরকার করতো, এতক্ষণে সরকারের বিদায় ঘন্টা বা পতন ঘন্টা বেজে যেত। ভাগ্য ভালো বিরোধী দলের জামাত বিরোধী দল হিসেবে অনেকটা দুর্বল এবং ধৈর্যা, কার্যকর রোল প্লে করতে পারছে না। এখন এটার হয়তো বা দীর্ঘমেয়াদী কোনো ভালো দিক থাকতে পারে, কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে সেটা ধৈর্যা বিরোধী দল জামাত। তো বিএনপি যা করেছে, এক শপথ কাণ্ডে সরকারের পতন ঘন্টা বেজে যেত। কিন্তু জামাত হয়তো বা খুব নিরীহ শান্ত, তারা দেখছে যে না, দেশটা স্থিতিশীল হোক, শান্তিপূর্ণভাবে চলুক। তো দর্শক, এমনকি দেখেন, নির্বাচনের দিন রাতে চাইলে কিন্তু জামাত লক্ষ কোটি লোককে রাজপথে নামিয়ে যেতে পারতো, যে কারচুপি করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, সবাই রাস্তায় নেমে যান। কিসের নির্বাচন, যমুনা ঘেরাও দিয়ে নির্বাচন বাতিল করানো যেত, এনসিপি সাথে ছিল। কিন্তু জামাত ডিডেন্ট ডু দ্যাট, কারণ জামাত বিএনপির কল্যাণ চায়, দেশে স্থিতিশীলতা চায়, শান্তি চায়। কারণ জামাত এই কাজটা করলে দেশ দীর্ঘদিনের জন্য আবার পিছিয়ে যেত, গণতন্ত্রের উত্তরণের পথে একটা বিরাট বাধা সৃষ্টি হতো। তো দর্শক, এই যে হাসি তামাশা করা গণভোট নিয়ে, এটা বিএনপি সরকারের পতন ডেকে আনবে বলে মনে করি। মাহমুদুর রহমান এদিকে ইঙ্গিত করেছেন, সরাসরি অবৈধ আখ্যা দিয়েছে কেউ কেউ, যে গণভোট অবৈধ। সুতরাং নব্য বিএনপির গুপ্ত বুদ্ধিজীবীরা যে সবাই নাতে সিল দিয়েছে, এটা নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে। এখন বিএনপির একাংশ না ভোট দিয়েছে, আবার তারেক রহমান হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন এসে ওই নায়ের পক্ষে তারেক রহমান, কারণ তারেক রহমানের নেতৃত্বেই তো শপথ নেওয়া হয়নি। এখন জটিলতা অনেক তৈরি হয়েছে। জামাতের বিধান, জুলাই সনদের বিধান অনুযায়ী যে কজন সদস্য দরকার, 70 জন দরকার গণপরিষদ কার্যকর হতে, 70 জন হয়ে গেছে, এবং কোরাম হবে 60 জনে, তাও হবে। অতএব জামাত চাইলে কিন্তু একটা প্যারালাল সংবিধান তৈরি করে ফেলতে পারবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু এটা কিন্তু শহীদ মিনারকে ঘিরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটলো, ব্যতিক্রমী ঘটনা ঘটলো। এইরকম ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অতীতে কখনো দেখা যায়নি। কয়েকটা ঘটনা ঘটেছে। যেমন প্রথমেই বলবো যে জামাতে ইসলাম রীতিনীতি ভেঙে এই প্রথম পুষ্পস্তবক অর্পণ করলেন শহীদদের বেদিতে বা শহীদ মিনারে। তাদের সাথে ছিল নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে জামাতের আমির পুষ্পস্তবক অর্পণ করলেন, যেটা অতীতে কখনো দেখা যায়নি। তারা শহীদ মিনারে পুষ্পমাল্য দেয়া বা পুষ্পস্তবক দেয়াকে পূজা হিসেবে বলতো, এবং দীর্ঘ বহু দশক আমি আমার সাংবাদিকতা জীবনের বা কখনোই দেখিনি যে জামাত ইসলাম শহীদ মিনারে এসে ফুলের শুভেচ্ছা জানায় বা সম্মান দেয় বা পুষ্পস্তবক দেয়, পুষ্পমাল্য দেয়, যাই বলি না কেন, এই প্রথম দেখলাম। আরেকটি বিষয় দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার আসলেন, এবং তিনি পুষ্পস্তবক অর্পণ করলেন প্রোটোকল অনুযায়ী। তারপর দোয়া করলেন। এই দোয়া দৃশ্যটা আমরা আগে দেখিনি। আগে দেখতাম যে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন, প্রধানমন্ত্রী করেন, এবং খুব দ্রুতই তারা শহীদ মিনার চলে যায়। কোনো দোয়া, কোনো অনুষ্ঠান আমি দেখিনি। এবার কিন্তু মোনাজাত করলেন, দোয়া করলেন বেশ লম্বা সময় ধরে। আরেকটি ব্যতিক্রমী ঘটনা যে তারেক রহমান তার পরিবারের পক্ষ থেকেও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করলেন শহীদ মিনারে,
এই ঘটনাও কিন্তু অতীতে কখনো দেখা যায়নি। অন্য কোনো প্রধানমন্ত্রী তার পরিবারের পক্ষ থেকে দেয়া এটা দেখা যায় না। সাধারণত প্রথমে দেন রাষ্ট্রপতি, সেটি হয়েছে। রাষ্ট্রপতি শহীদ মিনারে পুষ্পমাল্য দেওয়ার পর বা পুষ্পস্তবক দেওয়ার পর তিনি নিরাপত্তা পালন করেন 2-3 মিনিট, তারপর তিনি চলে যান। সাধারণত এইভাবেই প্রধানমন্ত্রীও তাই করেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরপরই রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করার পর প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করার পর নিরাপত্তা পালন করেন এবং এরপরে দোয়া করেন বেশ লম্বা সময় ধরে। তারপর তিনি তার পরিবারের পক্ষ থেকে এবং তারপর দেখা গেল মন্ত্রী পরিষদের পক্ষ থেকেও মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা যারা তারা একযোগে পুষ্পস্তবক অর্পণ করলেন। তারপর দলের পক্ষ থেকে করা হলো। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।